7 দফা দাবিতে আজ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ। ভোর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। জমকালো আয়োজনে হাতিরঝিলে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে উদযাপন। দ্রুত জুলাই হত্যার বিচার সম্পন্নের দাবি। যেসব ফটোগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা এক একটা স্টোরি বহন করতেছে। পদ্মার পানি বৃদ্ধিতে সবজির ফলন নষ্টের শঙ্কায় রাজশাহীর চরাঞ্চলের চাষিরা। ক্ষতি কমাতে দ্রুত উৎপাদনশীল সবজি চাষের পরামর্শ। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 12তম প্রয়াণ দিবস আজ। দোয়া মাহফিল সহ নহাশপল্লীতে থাকছে দিনভর নানা আয়োজন। গাজা ইসরায়েলি হামলায় আরও 41 ফিলিস্তিনির প্রাণহানি। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর। বন্দি বিনিময় আশাবাদী ট্রাম্প। এবং সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা সন্ধ্যা 7টায়। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে বাড়ছে নেতাকর্মীদের ভিড়। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ 2025 উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছে নেতাকর্মীরা। শনিবার সকালে দেখা যায় সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের সড়কে অবস্থান করছে কয়েক হাজার মানুষ, যাদের গন্তব্য সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান। সমাবেশে সারা দেশ থেকে প্রায় 10 লাখ নেতাকর্মীর সমাগমের আশা করছেন দলটির নেতারা। নেতাকর্মীদের আনতে 4 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে দলটি। সকাল 10টা থেকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরুর কথা রয়েছে। এতে হামদ ও নাত পরিবেশন করা হবে। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর 2টায়। সমাবেশস্থলে 20টি পয়েন্টে প্রায় 6000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 7 দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে অংশ নিতে সড়ক ও নৌপথে বাস, ট্রেন ও লঞ্চ যোগে রাজধানীতে ছুটছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে যাত্রা শুরু করেন তারা। সড়ক, রেল ও নদীপথে নানা শ্রেণী পেশার মানুষ সমাবেশস্থলের উদ্দেশ্যে ছুটছেন। রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও ঝালকাঠি সহ বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপক সংখ্যক অংশগ্রহণকারী ঢাকায় প্রবেশ করছেন। নেতাকর্মীদের দাবি, জাতীয় নির্বাচন যেন হয় নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমরা বরিশাল থেকে প্রায় 6 থেকে 7,000 জনশক্তি নিয়ে আমরা 2টি লঞ্চে রওনা করেছি। আমরা আগামীকাল সকালে ঢাকা সদরঘাটে পৌঁছে ইনশাআল্লাহ ওখান থেকে আমরা মিছিল সহকারে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছব এবং আমাদের এই প্রোগ্রাম শেষ করে আমির জামাতের নির্দেশনা নিয়ে আবার আমরা এই লঞ্চে ফিরে আসবো ইনশাআল্লাহ বরিশালের উদ্দেশ্যে। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা নির্বাচনকে পেছাতে চায়, আর জাতীয় সরকারের আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়া দলের উদ্দেশ্য অসৎ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। জুলাই সনদ জুলাইয়ের মধ্যে ঘোষণা করতে না পারলে এর জন্য অন্তর্বর্তী সরকার, ঐকমত্য কমিশন ও সংস্কার কমিশন দায়ী থাকবে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। স্লোগান নেই, নেই কোনো ফ্যাসিস্টের ভয়, নেই পুলিশের নির্বিচারে গুলির ভয়, আছে শুধু ভারাক্রান্ত হৃদয়। ধীর পায়ে এগিয়ে যাচ্ছে বিএনপির ডাকা জুলাই শহীদদের স্মরণে উত্তর ও দক্ষিণ বিএনপির মৌন মিছিলে অংশ নেয়া দলীয় কর্মী সহ সাধারণ জনগণ। তবে এই মৌন মিছিলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেও আসবে না পানি লাগবে বলে মীর মুগ্ধরা। গেল বছর এই দিনে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিল মীর মুগ্ধ সহ নানা পেশার অসংখ্য মানুষ। তাদের স্মরণেই আজ উত্তর ও দক্ষিণের এই মৌন মিছিল। উত্তর বিএনপির মৌন মিছিল মিরপুর 12 নম্বর থেকে শুরু হয়ে 10 নম্বর হয়ে শেওড়াপাড়া গিয়ে শেষ হয়। আর দক্ষিণ বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে মৌচাক হয়ে আবুল হোটেলে গিয়ে শেষ হয়।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন, জুলাই আগস্টের শহীদদের পুঁজি করে একটি পক্ষ ফায়দা হাসিল করার চেষ্টা করছে। বলেন, জুলাই সনদ জুলাইয়ের মধ্যে ঘোষণা না করতে পারলে তার দায় নিতে হবে অন্তর্বর্তী সরকার ও সংস্কার কমিশন ও ঐক্যমত্য কমিশনকে। এমন কোনো আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ধরে যায়। আমাদের অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালিয়ে চালাতে চেষ্টা করছেন। বিএনপি ঝগড়া করবে না। বিএনপি ঝগড়া করার দল নয়। বিএনপি একটি গণতন্ত্রকামী দল। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে। সেখানে যদি আপনারা পাড়ে পড়ে যান তখন আমাদের কিছু করার থাকবে না। নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায় অথবা বিভিন্ন রকমের গোলাপানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা ফ্যাসিবাদকেই পুনর্বাসন করতে চায়। সৃষ্টির পায় তারা চলছে। নেজমুর শেখ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগকে ফেরাতে ভারতীয় শক্তি একযোগে নেমেছে। বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাতেও আওয়ামী লীগ সন্ত্রাসীদের জায়গা দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। নারায়ণগঞ্জে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও গডফাদার তন্ত্রের খেলা বন্ধ না হলে আরেকটি গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেবার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জান্নাতুল মোহনার রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার 18তম দিনে প্রত্যাশার চেয়ে বেশি সমর্থনের উপস্থিতি দেখা যায় নারায়ণগঞ্জে, যে নারায়ণগঞ্জ কিনা আওয়ামী লীগের অন্যতম ঘাঁটি। মুন্সিগঞ্জের পদযাত্রা শেষে শুক্রবার দুপুরে এনসিপি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে পদযাত্রা শুরু করে শেষ হয় চাষারা মোড়ে। পদযাত্রা শেষে এনসিপি নেতৃবৃন্দ বলেন, শামীম ওসমান কিংবা আইভি সম্পূর্ণ আওয়ামী দোসরবিহীন নারায়ণগঞ্জ দেখতে চান তারা। এই মৃত্যু পরিমাণের বৈঠকে উৎপাদন করেছে তারা হচ্ছে এই বিকৃত, তারা হচ্ছে আমাদের বুদ্ধিপাপী এবং জ্ঞানপাপী। এই জ্ঞানপাপীদের দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আমাদের রক্ত দিয়েছেন সেই সুন্দর একটি নারায়ণগঞ্জ গড়ে তুলব। নারায়ণগঞ্জ হবে সম্প্রীতির শহর, নারায়ণগঞ্জ হবে উন্নয়নের শহর। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগকে ফেরাতে ভারতীয় শক্তি একযোগে নেমেছে। ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদেরকে হুমকি দেখাতে চায়। নারায়ণগঞ্জে খেলা বন্ধ না হলে আরেকটি গণ অভ্যুত্থানের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জকে আমরা কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না, কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না। নারায়ণগঞ্জকে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদার তন্ত্র থেকে মুক্ত করার কথাও জানান তিনি। নাইম আফসান, দেশ টিভি। গণ অভ্যুত্থান অংশীজনদের বিভক্তির ফলে বিপ্লব হাতছাড়া হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে মেরুলবাড্ডায় গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের ৩৬ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ স্মরণে আয়োজিত গণসমাবেশে একথা বলেন তিনি। বলেন, ৫ আগস্টের পরে যারা রাজনীতি করছে তাদের চেহারা অনেকটা স্বৈরাচারীর মতো হয়ে যাচ্ছে। এ সময় দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ২০১৮ সালের পর থেকে দেশকে পথ দেখিয়েছে গণ অধিকার পরিষদ। বক্তব্যে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও দ্রুত নির্বাচনের দাবিও জানান নেতারা। এই ৫ই আগস্টের পরে আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীজন দাবি করি তাদের চেহারা আওয়ামী লীগের মতো দিন দিন হয়ে যাচ্ছে। বিভিন্ন মার্কেট সমিতি, দোকান থেকে চাঁদা, আরেকজনের জায়গা দখল, ফ্ল্যাট দখল, গেট দখল, পুকুর দখল, এই দখলবাজি ছাত্ররা করছে না, নিরীহ জনগণ করছে না, রাজনৈতিক দলের যাদের বেশি শক্তি আছে আমরাই করছি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ ঘোষণা করা হয় তখন ঝিমিয়ে পড়া আন্দোলনের হাল ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাইয়ের আন্দোলনে নিহত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।
তাদের সেই অবদানে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবসে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাদ আহমেদের রিপোর্ট। রাজধানীর হাতিরঝিল এমপি থিয়েটারে ড্রোন শো প্রদর্শনীর এই আয়োজন ২৪ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার ১ বছর বর্ষপূর্তি উপলক্ষে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় আগত শিক্ষার্থীরা বলেন, জুলাই গণ অভ্যুত্থান হৃদয়ে লালন করতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। আমরা চাই যে সামনে যাতে জুলাইয়ের অভ্যুত্থানের যে স্পিরিটটা এটা যাতে বজায় রাখার জন্য এরকম আরো অনুষ্ঠান দেয়, যাতে আমরা ভুলে না যাই। ড্রোন শোতে যেসব ফটোগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা এক একটা স্টোরি বহন করতেছে। সেই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর হতে চললেও দৃশ্যমান বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেন শিক্ষার্থীরা। কালক্ষেপণ না করে দ্রুত বিচার বাস্তবায়নের দাবি জানান তারা। জুলাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। আমরা এই ধরনের অনুষ্ঠান প্রোগ্রাম বারবার চাই, এই জুলাই বারবার ফিরে আসুক, বাট জুলাইয়ের যে মৃত্যুগুলো ঘটেছে সেটা আর না আসুক বাংলাদেশে। যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবার তারা যেন এই যে ন্যায় বিচারটা পায়। বিচার তো 100%, কারণ আমাদের দেশের সাথে যে অন্যায়টা হয়েছে এটার বাবদে তো মানুষ বিচার অবশ্যই চাবে। আর বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা যতজন মারা গেছে, যতজন মানে আহত নিহত হয়েছে, তাদের পক্ষে তো বিচার অবশ্যই আমাদের রায় নেই। ড্রোন শো, চলচ্চিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গানে এক অন্যরকম আবহ তৈরি হয় রাজধানীর হাতিরঝিলে, যা মুগ্ধ করে আগত শিক্ষার্থী সহ অতিথিদের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামের কোতোয়ালি থানায় নির্মাণাধীন ভবনের ৯ম তলা থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর 12টার দিকে রঙ্গম কনভেনশন সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর মোহাম্মদ হাসান, সুবর্ণচরের ফখরুল ইসলাম এবং আবুল কালামের ছেলে রাশেদ। তাদের গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হাসান ও ফখরুল দুজনকে মৃত ঘোষণা করে এবং বিকালে রাশেদও মারা যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কাজ করার সময় ওপর থেকে পড়ে তারা মারা যান। ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুরে শাহিনুর আক্তার নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার থানা পশ্চিম এলাকার স্টিল ব্রিজের পাশে একটি ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহিনুর সাতবিলা গ্রামের বাসিন্দা। তিনি মালয়েশিয়া প্রবাসী স্বপনের সঙ্গে প্রথমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, পরে তাকে তালাক দিয়ে সৌদি প্রবাসী মাসুদকে বিয়ে করে থানা পশ্চিম এলাকায় বসবাস শুরু করেন। রাতে রুমে তালা লাগানো ও দুর্গন্ধ ছড়ালে অন্য ভাড়াটিয়ারা পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তালা ভেঙে শাহিনুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে। পদ্মা নদীর পানি বাড়তে থাকায় সবজির ফলন নষ্টের শঙ্কায় দুশ্চিন্তায় দিন পার করছেন চরাঞ্চলের কৃষক। তারা বলছেন, প্রতি বছর ফসলি জমিতে পানি ঢুকে যায়, বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়ে যায়। ক্ষতি কমাতে দ্রুত উৎপাদনশীল সবজি চাষের পরামর্শ কৃষি বিভাগের। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর হরিপুর পদ্মার চর এলাকার কৃষক আবু বকর সিদ্দিক ২০ শতক জমিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষ করেছেন। তার ফুলকপি বাজারজাত করতে এখনো মাসখানেক সময় লাগবে। তবে পদ্মা নদীর পানি বাড়তে থাকায় চাষ করা সবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই কৃষক। একটা বিষয় হলো, সেটা হলো নদী পানি, বন্যা পানি যে হারে বাড়তেছে, মনে হয় না যে ফসল ঘরে উঠাইতে পারবো। তারপর আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। গতবার করেছিলাম, গতবার মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু বন্যাতে এসে ভালো লাভবান হতে পারেনি। ভাঙ্গন আতঙ্কে চরাঞ্চলের অন্য কৃষকরাও। তারা বলছেন, প্রতি বছর প্রচুর পরিমাণ ফসল নষ্ট হচ্ছে, জমিতে বন্যার পানি ওঠায়। গতবার আমাদের কপি নষ্ট হয়ে গেছে, আমার পেঁয়াজ আর টমেটো। এবারও দুশ্চিন্তাতে আমরা আছি, আবার আল্লাহ না করে কিছু হয়, কোনো ভালো মসুদ না দেয়। ফসল ডুবে আছে, পটল ডুবে আছে, আপনার কপি ডুবে আছে, মানে বিভিন্ন রকম ফসল আমাদের ডুবে যাওয়াতে আমরা মেলা ক্ষতিগ্রস্ত। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতি কমাতে চরাঞ্চলের কৃষকদের দ্রুত উৎপাদনশীল সবজি চাষের পরামর্শ দেয়া হচ্ছে। তাদের আমি গ্রুপ মিটিং করে উদ্বুদ্ধ করে সাহস জুগিয়ে আমি যেগুলো ফসল আগাম হয়, আগাম জাত, জীবনকাল কম, দ্রুত তারা কর্তন করতে পারে, এই ধরনের ফসল উদ্বুদ্ধ করি এবং ফসল চাষ করার জন্য তাদেরকে বিভিন্ন সার্বিক পরামর্শ
দিয়ে আসছি। এবছর রাজশাহী জেলার পদ্মার চরাঞ্চলে 16,135 হেক্টর জমিতে ফসল চাষ হয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। পঞ্চগড়ে পাট নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। বৃষ্টি না হয় জাগ দিতে পারছে না তারা, খেতেই শুকিয়ে যাচ্ছে পাট। এক সপ্তাহের মধ্যে ভারী বৃষ্টি না হলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকেরা। আর কৃষি বিভাগ বলছে বৃষ্টি তেমন না হলেও পাটের ফলন এবার বেড়ে গেছে। রাশেদুজ্জামান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন সজল বিশ্বাস। এবছর পঞ্চগড়ের লক্ষ্যমাত্রা ছিল 9,417 হেক্টর, কিন্তু পাট উৎপাদন হয়েছে 7,855 হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেকটাই কম। এই পাটই জাগ দেওয়ার সুযোগ পাচ্ছেন না কৃষকেরা। বছরের এই সময় সাধারণত খালবিল, নদী নালা পানিতে থাকে থই থই, অথচ এবছর কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় খেতেই নষ্ট হচ্ছে পাট। আবার আমাদের যে পাট ক্ষেতগুলো রয়েছে, এই পাট ক্ষেতগুলো আমরা বৃষ্টির অভাবে কাটতেও পারতেছি না। এগুলা যে কেটে আমরা পুকুরে গড়াই দিব সে ব্যবস্থাও নাই। এই যে খেতে পাট করছি, এখন খরা মৌসুম চলতেছে, পাট কাটার সময় চলে যাইতেছে, পাট কাটতে পারতেছি না, গড়াইতে পারতেছি না। আষাঢ় মাস তো শেষ হয়ে গেল, পানি তো নাই আমাদের এদিকে, পাট তো শুকায় যাইতেছি। এদিকে সার, কীটনাশক সহ সব ধরনের জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। এভাবে বৈরী আবহাওয়া চলতে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন চাষিরা। অনাবৃষ্টি কিভাবে পাট কাটিমো, কিভাবে গড়ামো, এখন অন্য অন্য জায়গাতে বৃষ্টির মেলা, আমার এখানে তো বৃষ্টি নাই, পানি নাই, পাড়া পুরাট হয়ে গেছে পাট, এখন কোথায় পচাবো? আষাঢ় মাস চলেই গেল, এখন কি হবে? এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, অনেকে পাট কাটা শুরু করে খালডোবা ও পুকুরে জাগ দিচ্ছেন। এবছর যে পাটের মৌসুম, তাতে দেখা যাচ্ছে পাটের আঁশের মান এবং ফলন বেশি হবে, কারণ এই সময় পাট খেতে পানি থাকার কথা, কিন্তু জমিতে এই সময় পানি না থাকায় পাট গাছ বেশ লম্বা হয়েছে এবং ফলন আশা করা যাচ্ছে ভালো। কৃষকরা এভাবে ক্ষতিগ্রস্ত হলে আগামীতে পাট চাষে আগ্রহ হারাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। লক্ষ্মীপুরের বাজারে বেড়েছে প্রায় সব ধরনের মাছ ও সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, আপনি যেমনটি বলছেন যে লক্ষ্মীপুরে যে কাঁচা বাজার রয়েছে এবং শাকসবজির বাজার রয়েছে, এই বাজারে প্রতিটি শাকসবজির দামই 5, 10 এবং 20 টাকা করে বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাকে বলি, বিশেষ করে যে এই বর্ষার কারণে যে শাকসবজির ক্ষেতগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে বলে আমাদেরকে এখানে যে বিক্রেতা রয়েছে তারা জানিয়েছেন, এবং এই বৃষ্টির কারণে এবং শাকসবজিগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যে টমেটো বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে, এবং পটল বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে, এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 টাকা এবং শসা 80 টাকা। এছাড়া রয়েছে যে চাল কুমড়া, সেটা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এছাড়া রয়েছে যে বরবটি, সেটাও 130 টাকা, এবং কলা বিক্রি হচ্ছে 60 টাকা দামে, এবং গাজর বিক্রি হচ্ছে 150 টাকা, এবং মূলও বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। তো এই যে শাকসবজি যে রয়েছে, এগুলো প্রত্যেকটি গত 8 থেকে 10 দিন পূর্বে 10 টাকা এবং 20 টাকা, কোনো কোনো শাকসবজি 30 টাকা দামে বিক্রি করা হলো, এখন দাম বৃদ্ধি পেয়েছে। এখানে আমাদেরকে যে ক্রেতারা অভিযোগ করেছেন যে লক্ষ্মীপুরের শাকসবজির দাম এমনিতে বেশি, তারপরে বৃষ্টির কারণে আরো বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও রয়েছে যে মাছের বাজারে 200 টাকা কেজি দরে নিচে কোনো মাছই পাওয়া যাচ্ছে না। বিশেষ করে আমি যদি আপনাকে বলি ইলিশ মাছের কথা, ইলিশ মাছ এখানে যে 1 কেজি সাইজের ইলিশ মাছগুলো পাওয়া যায় সেগুলো 8,000 টাকা, এবং যে 500 গ্রাম সাইজের ইলিশ মাছগুলো কেজি প্রতি বিক্রি হচ্ছে 2,000 টাকা, এবং 4টা 1 কেজি এই ধরনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা দামে বিক্রি করা হচ্ছে। এছাড়া যে তেলাপিয়া রয়েছে, যে ছোট যে তেলাপিয়াগুলো, সেগুলো বিক্রি হচ্ছে 210 টাকা দামে, এবং বড় তেলাপিয়াগুলো 240 টাকা দামে। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে এখানে 1000 টাকা দামে। যে চিংড়ি মাছ গত 1 সপ্তাহ পূর্ব ছিল, যেখানে 800 থেকে 900 টাকা দামে বিক্রি করা হতো। এছাড়া রয়েছে যে রুই মাছ বিক্রি হচ্ছে 330 থেকে শুরু করে 400 টাকা দামে বিক্রি করা হচ্ছে। পাঙ্গাস মাছও 200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো লক্ষ্মীপুরের যে শাকসবজির বাজার রয়েছে, এগুলো মানুষ বলছে যে তাদের ক্রয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে। প্লাবন, এ ছিল লক্ষ্মীপুর থেকে নিত্যপণ্য বাজারের সর্বশেষ খবর।
ধন্যবাদ স্বপন আপনাকে। দর্শক, লক্ষ্মীপুরের বাজারের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী স্বপন। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 12তম প্রয়াণ দিবস আজ। 2012 সালের এদিনে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 63 বছর বয়সে নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের শক্তিমান লেখক। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ অমর হয়ে আছেন তার বিপুল সৃষ্টি সম্ভারে। একাধারে তিনি ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার। উপন্যাস, নাটক, ছোট গল্প, গান, চলচ্চিত্র সহ সাহিত্যের প্রায় সকল শাখায় ছিল তার অবাধ বিচরণ। বহুমুখী প্রতিভার অধিকারী অনন্য লেখক হুমায়ুন আহমেদের 12তম প্রয়াণ দিবস আজ। 2012 সালের এদিনে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 63 বছর বয়সে নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনন্ত লোকে পাড়ি জমান বাংলা সাহিত্যের শক্তিমান লেখক। এ কলম জাদুকর তার প্রথম উপন্যাস নন্দিত নরকে থেকে শুরু করে শেষ উপন্যাস দেয়াল পর্যন্ত প্রায় 3 শতাধিক বইয়ে ছড়িয়েছেন অপার মুগ্ধতা। সৃষ্টি করেছেন মিসির আলী, হিমু, রূপা, শুভ্রর মতো পাঠকপ্রিয় বিচিত্র সব চরিত্র। শঙ্খনীল কারাগার, জ্যোৎস্নাউ জননীর গল্প, মধ্যাহ্ন, মাতাল হাওয়া, বাদশাহী নামদার তার উল্লেখযোগ্য উপন্যাস। শুধু উপন্যাসই নয়, সাহিত্যের যে শাখায় হাত দিয়েছেন ফলিয়েছেন সোনা। শ্রাবণ মেঘের দিন, আগুনের পরশমণি, দুই দুয়ারি, শ্যামল ছায়া, আমার আছে জল, ঘেটুপুত্র কমলা তার উল্লেখযোগ্য চলচ্চিত্র। তার পরিচালিত নাটক কোথাও কেউ নেই, বহুব্রীহি, আজ রবিবার, নক্ষত্রের রাত আজও দর্শকপ্রিয়। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মেছিলেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধে শহীদ বাবা ফয়জুর রহমান ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান তিনি। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের গদ্যের আরও চর্চা দরকার বলে মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক। হুমায়ুন যে বাংলা ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ গদ্য লেখকদের একজন, এটা নিয়ে চর্চা অপেক্ষাকৃত কম হয়েছে। ফলে আমি মনে করি যে একাডেমিক্যালি এবং অন্যত্র হুমায়ুন চর্চার এই দিকটার দিকে অপেক্ষাকৃত বেশি মনোযোগ দেওয়া উচিত। প্রয়াণের এক যুগ পেরিয়ে গেলেও এখনও হুমায়ুন আহমেদ পাঠকপ্রিয়তার শীর্ষে।